তো আমরা সলিউশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম দ্রবণ গতদিন, এবং বলেছিলাম তোমাদের যে এই একটা চ্যাপ্টার যেটা তোমাদের 11-এও কিছুটা শিখতে হবে, অল্প কনসেন্ট্রেশন টার্মগুলো শিখতে হবে 11-এ, 12-এ তো পড়তেই হবে। ফলে এটা 11 এবং 12-এর একটা জয়েন্ট ক্লাস বলেই ধরতে পারো। এবং আমার যতদূর মনে আছে প্রিভিয়াস ক্লাসে আমরা সলিউশনের কনসেন্ট্রেশন মাপার কথা বলছিলাম। সলিউশন কি, কেমন করে সলিউশন তৈরি হতে পারে, তার কম্পোনেন্ট ইত্যাদি ডিসকাশন করার পর আমরা কত দূর এসেছিলাম, কনসেন্ট্রেশন মাপার জায়গাতে এসেছিলাম, যে ডিফারেন্ট স্কেলে সলিউশনের কনসেন্ট্রেশন কীভাবে মাপা যায়। স্কেলগুলো আমার মনে আছে, পার্সেন্টেজ স্কেল আমরা ডিসকাস করেছিলাম, তিন রকম পার্সেন্টেজ স্কেল। এখন আর সেই আলোচনায় ক্লাসে এগোবো না, এবং বলেছিলাম কোন দুটো পার্সেন্টেজ দিয়ে বেশি অঙ্ক আসে, এবং 10% NaOH বলতে তুমি কি বুঝবে, কোন পার্সেন্টেজটা ধরবে, ওয়েট ভলিউম, ভলিউম ওয়েট, 3 রকম পার্সেন্টেজের মধ্যে কোনটা ধরবে, কোন কন্ডিশনে, সে হিন্টস দেওয়া হয়েছিল। দেখবে আগে যে ক্লাস আমাদের রয়েছে সলিউশন বলেই থাকবে, 11 এবং 12 উভয়ের জয়েন্ট ক্লাস এটা, সেখানে দেখবে। আরও কতগুলো স্কেলের কথা আমরা বলেছিলাম, সেটার মধ্যে একটা ছিল নর্মালিটি। এইটাকে আমি আজকে আরো ডিসকাশনের মধ্যে রাখছি, নর্মালিটি বা নর্মাল স্কেল। নর্মালিটি বা নর্মাল স্কেল, ঠিক আছে। নর্মালিটি কাকে বলে? 1 লিটার কোনো দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক কোনো দ্রবীভূত থাকে তাকেই ওই দ্রবণের নর্মালিটি বলে। দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন, not solvent, 1 লিটার সলিউশন is known as its normality. ধরো 1 লিটার কোনো দ্রবণে 3 গ্রাম তুল্যাঙ্ক HCl আছে, 3 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl আছে, 3 গ্রাম তুল্যাঙ্ক HCl আছে, তাহলে বলবো এই দ্রবণের নর্মালিটি হচ্ছে 3N, এইভাবে বলে, হ্যাঁ, 3 নর্মাল। যদি 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক HCl থাকে, তাহলে আমরা বলবো সেই দ্রবণের নর্মালিটি কত, 1 নর্মাল। N বড় হাতের N দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। ধরো V লিটার আয়তনের দ্রবণে, V লিটার অফ এ সলিউশন, V লিটার কোন দ্রবণে, V লিটার অফ এ সলিউশন contains say X gram solute, আমি এর নর্মালিটি বার করতে চাই। V লিটার সলিউশনের মধ্যে X গ্রাম সলিউট আছে, নর্মালিটি কি হবে? আমি কি করে করবো দেখো, V লিটার অফ এ সলিউশন কন্টেন্স X গ্রাম সলিউট, তাহলে 1 লিটার সলিউশনে আছে কত, 1 লিটার সলিউশন কন্টেন্স 1 liter solution contains X by V gram solute, where X by V into E gram equivalent solute, এটা কি জিনিস? E হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, এই সমান হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। আর ইকুইভ্যালেন্ট ওয়েট সলিউটের, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট। ঠিক আছে,
তাহলে 1 লিটারে এত গ্রাম আছে, এত গ্রাম মানে কত গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দিলেই পাবো। বুঝে যাচ্ছে? আবার ধরো উল্টো দিক থেকেও তুমি করতে পারো, যে 10 লিটার n/10 সলিউশন contains how many gram equivalent of HCl? 10 লিটার n/10 দ্রবণে কত গ্রাম ইকুইভ্যালেন্ট HCl পাবে, এটা বার করছো। তা তুমি জানো 1 লিটার 1 normal solution contains 1 gram equivalent HCl। ঠিক আছে, তাহলে 1 লিটার n/10 মানে কি 1/10 নরমাল সলিউশন কন্টেন্স, 1 নরমালে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে, তাহলে 1/10 নরমালে নিশ্চয় কম থাকবে। 1 বড় না 1/10 বড়? ডেফিনেটলি 1 বড়। তাহলে সলিউশনের কনসেন্ট্রেশন কমছে। সলিউশনের কনসেন্ট্রেশন কমা মানেই সলিউট বা দ্রাবের পরিমাণটা কমবে। 1 গ্লাস জলে তুমি 2 চামচ চিনি দিলে যতটা গাঢ় দ্রবণ হবে, 1 চামচ চিনি দিলে নিশ্চয় তার চেয়ে অনেক কম গাঢ় দ্রবণ হবে। অর্থাৎ কিনা সলিউটের পরিমাণ তুমি যত কমিয়ে ফেলবে, সলিউট যত কম করবে, তত কনসেন্ট্রেশন কমে যাবে। এখানে আমরা দেখেছি 1 নরমালকে 1/10 নরমাল মানে কনসেন্ট্রেশন কমিয়ে দেওয়া হলো। তাহলে কতটা HCl থাকবে? 1/10 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl থাকবে। ঠিক আছে, তাহলে 10 লিটার n/10 HCl solution contains 1/10 into 10 এত গ্রাম ইকুইভ্যালেন্ট HCl, তার মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl। ঠিক আছে, এইরকম করে n/10 দিতে পারে, n/5 দিতে পারে, n/2 দিতে পারে, এইভাবে করবে। ইউনিট কি? ইউনিট হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এভাবেও প্রকাশ করা যায়। হ্যাঁ, 1 নরমাল দ্রবণ মানে 1 লিটারে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে। 2 নরমাল সলিউশন, নরমালিটিও একটা ইউনিট। 2 নরমাল দ্রবণ মানে 1 লিটারে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে এরকম। এরপর তোমাদের বলেছিলাম, আমার মনে আছে, মোলারিটি। হাজার মিলিলিটার দ্রবণে যদি 1 গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে, 1000 মিলিলিটার দ্রবণে যদি 1 গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে, 1000 মিলিলিটার বা 1 লিটার যেভাবেই বলো তুমি, if 1000 milliliter or 1 liter solution contains 1 gram molecule solute, then the strength of the solution is 1 molar। এই কথা বলা হয়েছিল এবং সিম্বলিক্যালি লেখা হয় কি 1m, বড় হাতে নেই, সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট বাই 1m, বড় হাতে। ঠিক আছে, এখন এই নরমালিটি আর মোলারিটির মধ্যে তুমি একটা রিলেশন বার করে করতে পারো। কিরকম রিলেশন? ধরো v লিটার
আমি বলি ভি লিটার অফ এ সলিউশন, ভি লিটার অফ এ সলিউশন contains, v liter of a solution contains x gram solute, x gram solute, ঠিক আছে। v liter of a solution contains x gram solute. Molecular weight of the solute, molecular weight of the solute is m, and equivalent weight of the solute equivalent weight, এগুলো আমরা ধরে নিচ্ছি, লেট ধরে নিচ্ছি, মলিকুলারিটিটা m আর ইকুইভ্যালেন্ট ওয়েটটা e। equivalent weight of the solute PE, তাহলে v লিটার সলিউশন, v লিটার solution contains, v liter solution contains, v liter solution contains x gram solute, তাহলে 1 liter solution contains 1 liter solution contains x by v gram solute. x by v gram solute মানে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে x by v into e, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দিলাম, গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট, আর x by v গ্রাম সলিউট আর x by v into m gram molecule solute, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 1 লিটারে আছে এত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট বা 1 লিটারে আছে এত গ্রাম মলিকুল সলিউট। তাহলে নরমালিটি, সলিউশনের নরমালিটি যদি আমরা ধরি হিসাব করি, দ্যাট ইজ ইকুয়াল টু x বাই v ইন্টু e। আর যদি মোলারিটি ধরি, যদি মোলারিটি ধরা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু x বাই v ইন্টু m। ঠিক আছে। তাহলে এই যে ভি লিটার সলিউশনে x গ্রাম সলিউট ছিল, এই সলিউশনের নরমালিটি হচ্ছে x বাই v ইন্টু e আর মোলারিটি হচ্ছে x বাই v ইন্টু m। এখন দেখো এইখান থেকে আমরা কি পাই, x ইকুয়াল টু v ইন্টু e ইন্টু নরমালিটি। সলিউশনের নরমালিটি ইন্টু v ইন্টু e। v হচ্ছে ভলিউম আর e হচ্ছে
আমার ইকুইভ্যালেন্ট ওয়েট, তাই তো? আর মোলারিটি যদি পাই এক্স সমান ভি ইন্টু ই ইন্টু মোলার, ভি ইন্টু এম ইন্টু মোলারিটি। এখন দুটোর বাঁ দিকটা সমান, তাহলে ডান দিকও সমান হয়, তাহলে ভি ইন্টু ই ইন্টু নর্মালিটি সমান ভি ইন্টু এম ইন্টু মোলারিটি। ভি কেটে গেল বোথ সাইডে, ঠিক আছে? তাহলে নর্মালিটি সমান এম বাই ই ইন্টু মোলারিটি। এমটা কি মলিকুলার ওয়েট, ইটা কি ইকুইভ্যালেন্ট ওয়েট, ঠিক আছে? কোনো পদার্থের মলিকুলার ওয়েটকে সেই পদার্থের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে তুমি ভাগ করো, তাহলে একটা রাশি পাবে এখানে এবিসি ইন্টু মোলারিটি করলেই তোমার নর্মালিটি বেরোবে। ফর অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে এম বাই ই বলতে আমরা বুঝি এম বাই ই মিনস বেসিসিটি, ক্ষার গ্রাহিতা। এটা মানে হচ্ছে অ্যাসিডের ক্ষার গ্রাহিতা, একটা অণুতে কটা হাইড্রোজেন থাকে। and for base m by e means acidity, ঠিক আছে? তাহলে HCl এর ক্ষেত্রে নরমালিটি 1, মোলারিটি 1, কারণ HCl এর যা মলিকুলার ওয়েট তাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তোমরা কিন্তু বিচ্ছিন্নভাবে ভিডিওগুলো দেখে বুঝতে পারবে না, মানে আগের পড়া, এটাকে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট পড়েছি ডিটেল এবং বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অক্সিডেশন রিডাকশনের শেষ পর্যায়ে এসে আমরা দেখিয়েছিলাম যে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার একটা ফর্মুলা আছে আলাদা, সেখানে এগুলো আলোচনা হয়েছিল। তাহলে ধারাবাহিকভাবে কোর্সটা যদি তুমি স্টাডি করতে পারো তাহলে তুমি এই সিদ্ধান্তগুলোতে অসুবিধা হওয়ার কথা না। হঠাৎ বিচ্ছিন্নভাবে কোনো একটা ভিডিও খুলে দেখতে গেলে অসুবিধা হতে পারে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে নর্মালিটি সমান হচ্ছে বেসিসিটি ইন্টু মোলারিটি, আর ফর বেস নর্মালিটি ইকুয়াল টু অ্যাসিডিটি ইন্টু মোলারিটি। বেসিসিটি মানে কি? ক্ষার গ্রাহিতা, অর্থাৎ একটা অ্যাসিডের অণুতে কতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা কত। অ্যাসিডিটি মানে হচ্ছে অম্লগ্রাহিতা, অর্থাৎ একটা বেসের মলিকুলে কতগুলো রিপ্লেসেবল OH মাইনাস আয়ন আছে, ঠিক আছে? অঙ্ক কষার সময় কাজে লাগবে এগুলো। আর একটা পড়েছিলাম মোলালিটি। তাতে কি বলা হয়েছিল যে 1000 গ্রাম সলভেন্ট তাতে যদি contains 1 গ্রাম molecule সলিড, ঠিক আছে? 1000 গ্রাম দ্রাবকে 1 গ্রাম অণু দ্রবীভূত থাকবে, 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকবে 1 গ্রাম অণু দ্রাবক, তাহলে তাকে আমরা বলবো 1 মোলাল। দুটো মিলিয়ে ফেলো না, এটা আলোচনা করছি, এটা ছোট হাতের এম দিয়ে লেখে 1 মোলাল, MOLAL, মোলাল। আর ঠিক এর আগে যেটা আলোচনা করলাম যে 1000 মিলিলিটার বা 1 লিটার কোন দ্রবণে, ওটা ছিল দ্রবণের হিসাব, আর এটা হচ্ছে কেবল দ্রাবকে, সেটাকে আমরা বলতাম মোলার, MOLAR। মোলার বোঝায় বড় হাতের এম দিয়ে, আর মোলাল বোঝায় ছোট হাতের এম দিয়ে।
মোলাল সলিউশন ব্যবহার করার একটা সুবিধা আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তাপমাত্রা নিরপেক্ষ। কারণ এখানে দ্রাব, সলভেন্ট এবং সলিউট দুটোকেই মাস দিয়ে প্রকাশ করা আছে। মাসের উপর টেম্পারেচারের কোনো এফেক্ট নেই, তাই এগুলো হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। যে কোনো জায়গায় মোলাল কনসেন্ট্রেশন সমান থাকবে, টেম্পারেচার হেরফের হলে পাল্টাবে না। কিন্তু মোলারিটি সম্পর্কে বা নর্মালিটি সম্পর্কে সে কথা বলতে পারি না। মোলারিটি বা নর্মালিটি এগুলোতে সলিউশনের ভলিউম দেয়া থাকে এবং ভলিউমটা টেম্পারেচার পাল্টালে পাল্টিয়ে যায়। ফলে তুমি যদি বহরমপুর শহরে বসে একটা নর্মাল সলিউশন বা এক মোলার সলিউশন বানাও, সাহারা মরুভূমিতে গিয়ে তার কনসেন্ট্রেশন কিন্তু কিছুতেই 1 নর্মাল বা 1 মোলার থাকবে না, কারণ সেখানে টেম্পারেচার অনেক বেশি। টেম্পারেচার বেশি হওয়ার জন্য ভলিউম চেঞ্জ হয়ে যাবে, কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। তাই নর্মালিটি বা মোলারিটি এইগুলো টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্ট, কিন্তু মোলালিটি সেই তুলনায় অনেক ভালো। যে মোলালিটি এটা কিন্তু টেম্পারেচারের উপর নির্ভরশীল নয়, কারণ মাস টেম্পারেচারের উপর ডিপেন্ড নয়। বহরমপুর শহরেও যার মাস হচ্ছে 1000 গ্রাম, তুমি মরুভূমির অঞ্চলে নিয়ে গেলেও তার মাস পাবে 1000 গ্রাম। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন আসে, 1 মোলার এবং 1 মোলাল দ্রবণ এর মধ্যে গাঢ় কোনটা? হুইচ ওয়ান ইজ মোর কনসেন্ট্রেটেড? আইদার 1 মোলাল সলিউশন অর 1 মোলার। 1 মোলাল দ্রবণ বেশি গাঢ় অথবা 1 মোলার দ্রবণ বেশি গাঢ়? এবার কনসেন্ট্রেশন বাড়ে কখন? একই ভলিউমে যখন বেশি পরিমাণ সলিউট প্রেজেন্ট থাকে। সেম ভলিউমে যদি বেশি পরিমাণ সলিউট প্রেজেন্ট থাকে তাহলে আমরা কনসেন্ট্রেশন বেশি তাই বলি। 1 গ্লাস জলে তুমি 1 চামচ চিনি দিলে আর 1 গ্লাস জলে 5 চামচ চিনি দিলে, তাহলে সলিউট কোনটাই বেশি? যেখানে 5 চামচ চিনি আছে, ন্যাচারালি তার কনসেন্ট্রেশন অনেক বেশি হবে। এখন 1 মোলার দ্রবণ মানে কি? ভলিউম, সলিউশনের ভলিউম অফ সলিউশন 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। অ্যামাউন্ট অফ সলিউট 1 গ্রাম মলিকুল। ঠিক আছে, 1 মোলার। এখানে মাস অফ সলভেন্ট আমি ধরে নিচ্ছি জলই ধরে নিচ্ছি, অন্য কোনো সলভেন্ট ধরছি না, 1000 গ্রাম। এবার জলের ঘনত্ব তোমরা জানো, ডেনসিটি অফ ওয়াটার 1 গ্রাম প্রতি মিলিলিটার। ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার। ঠিক আছে, তাহলে 1000 গ্রাম ভলিউম অফ 1000 গ্রাম ওয়াটার ইজ 1000 মিলিলিটার। ঠিক আছে, তাহলে এখানে ভলিউম অফ ওয়াটার হচ্ছে 1000 মিলিলিটার, ভলিউম অফ ওয়াটার হচ্ছে 1000, দুটোর মধ্যে তফাৎ আছে দেখো। এখানে ভলিউম অফ সলিউশন ছিল 1000 আর এখানে অনলি ভলিউম অফ ওয়াটার হচ্ছে 1000। এবার তার মধ্যে কি দিচ্ছ? সলিউট। কতটা দিচ্ছ? 1 গ্রাম মলিকুল। 1 গ্রাম মলিকুল সলিউট দিচ্ছ। ন্যাচারালি ভলিউমটা বেড়ে যাবে কিছুটা, তাই না? 1000 মিলিলিটার জলই আছে, তার মধ্যে তুমি আবার বাইরে থেকে একটা সলিউট যোগ করছো, ন্যাচারালি ভলিউম বেড়ে যাবে। ভলিউম বেড়ে গেলেও সলিউটটা থাকছে কত? মানে 1000-এর চাইতে কিছু না কিছু বেশি। এবং যদি 1000 এরকম হয়, 1050 মিলিলিটার সলিউট যোগ করার ফলে ভলিউম দাঁড়ালো 1050 মিলিলিটার।
তাহলে 1050 মিলিলিটারে থাকবে 1 গ্রাম মলিকুল, আর এখানে থাকবে 1000 মিলিলিটারে 1 গ্রাম মলিকুল। তাহলে কোথায় সলিউট বেশি? অবশ্যই মোলার সলিউশনে সলিউট বেশি। তাহলে এইটা কনসেন্ট্রেশন বেশি। মোলার সলিউশনে কনসেন্ট্রেশন মোলাল সলিউশনে কনসেন্ট্রেশনের চাইতে বেশি হয়। চলে আসি আর একটা জায়গায়, মোল ফ্র্যাকশন। বাংলায় বলে মোল ভগ্নাংশ। ধরো একটা পাত্রের মধ্যে 7 মোল নাইট্রোজেন, 7 মোল নাইট্রোজেন আর ধরো 10 মোল অক্সিজেন আছে। দুটো গ্যাস একটা পাত্রের মধ্যে রাখা আছে। তাহলে টোটাল মোল কত? টোটাল নাম্বার অফ মোল, টোটাল নাম্বার অফ মোল এটা সমান হচ্ছে 10 প্লাস 7 সমান হচ্ছে 17। ঠিক আছে, এত মোল। তাহলে মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন এটা কি হবে? 7/17। অর্থাৎ মোট মোল সংখ্যার মধ্যে নাইট্রোজেনের কত মোল আছে? মোট মোল সংখ্যা কত? 17। তার মধ্যে নাইট্রোজেন আছে কত? 7। তাহলে মোটের মধ্যে নাইট্রোজেন কত আছে? 7/17। মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন, মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন কত হবে? 8/17। মোট মোলের মধ্যে কত মোল অক্সিজেন আছে সেটা হচ্ছে অক্সিজেনের মোল ফ্র্যাকশন। মোট মোলের মধ্যে কত মোল নাইট্রোজেন আছে সেটা হচ্ছে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন। ঠিক আছে কিনা? এবার এই দুটোকে যোগ করে দিলে তুমি সবসময় 1 পাবে। ভগ্নাংশের যোগফল 1 হয়, তোমরা জানো। এখানে একটা কথা বলে রাখি, মোলালিটি যেমন টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট আমরা বলছিলাম, মোল ফ্র্যাকশনও কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কারণ মোল সংখ্যার উপর উষ্ণতার তো কোনো প্রভাব নেই। মোল সংখ্যা তো অনুসংখ্যা দিয়ে বিচার্য হয়। অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকলেই 1 মোল। তাহলে এটাও হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি। আর একটা ইউনিট দেখো, এটা তোমরা পড়েছো জল পড়তে গিয়ে, ppm, পার্টস পার মিলিয়ন। ppm, পার্টস পার মিলিয়ন। প্রতি 10 লক্ষ ভাগ ওজনের জলে 10 লক্ষ 10⁶ পার্টস বাই ওয়েট অফ সলভেন্ট, জল হতে পারে অন্য কোনো সলভেন্ট, বাই ওয়েট অফ এনি সলভেন্ট, ওয়েট অফ সলভেন্ট, এত গ্রাম ওয়েট, এত ওয়েটের সলভেন্টে যত গ্রাম কোনো পদার্থ থাকে, ধরো x গ্রাম কোন একটা সলিউট আছে, তাহলে আমরা বলবো ওই সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে x ppm। ঠিক আছে, 10 লক্ষ 10⁶, 10 লক্ষ ভাগ ওজনের জলে কত ভাগ ওজনে দ্রবীভূত থাকছে সেইটা দিয়ে আমরা তার ppm প্রকাশ করি। আমরা জলের ক্ষরতা বের করার সময়ও কিন্তু ppm এককেই গিয়েছিলাম ক্ষরতা বের করতে, তোমাদের মনে থাকতে পারে, অঙ্ক কষে দেখিয়েছিলাম। তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম, মানে গতদিনের পড়া কিছু রিকালেক্ট করলাম, আরো কিছু পড়লাম, আরো একটা স্কেল অবশ্যই আমাদের পড়তে হবে। আমরা পরের ক্লাসে আলোচনা করব, নাহলে দীর্ঘায়িত হয় আলোচনা। এর মধ্যে আমরা বিশেষ লক্ষ্য করলাম যে মোলালিটি, মোল ফ্র্যাকশন, ppm
এই ইউনিটগুলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কারণ এগুলো মাস দিয়ে বা নাম্বার অফ মলিকুল দিয়ে প্রকাশ পায়। আগের দিন পার্সেন্টেজ পড়েছিলাম, সেখানেও ওয়েট পার্সেন্টেজ ছিল টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর বাকি নর্মালিটি, মোলারিটি বা আগামীতে হয়তো আরও একটা আমরা আলোচনা করব কনসেন্ট্রেশনে, সেগুলো টেম্পারেচারের উপর নির্ভরশীল। তোমরা যত্ন করে এগুলো দেখবে, 11 ক্লাসেও দেখবে, 12 ক্লাসেও দেখবে। 12 ক্লাসে সলিউশন চ্যাপ্টারের অন্তর্গত, মানে আমরা কেমিক্যাল কাইনেটিক্স শেষ করে সলিউশনের মধ্যে ঢুকছি, আর 11 ক্লাসে এটা বেসিক কনসেপ্টেরই অন্তর্ভুক্ত। আর একটা ক্লাসে আমরা এই সংক্রান্ত আলোচনা করে তারপর শেষ করব, ঠিক আছে।